আপনারা যদি জানেন, তাই না, তাহলে সেক্ষেত্রে এটা ইচ্ছাকৃত কেন ভুল? তার কারণ একটা কোশ্চেনের জন্য চ্যালেঞ্জ, অবশ্যই তারা জানে যে এই কোশ্চেনের জন্য চ্যালেঞ্জ অবশ্যই দরকার, চ্যালেঞ্জ করবে, তাই না? আর যদি চ্যালেঞ্জ সেখানে স্টুডেন্টরা করে, তাহলে সেক্ষেত্রে একটা প্রশ্নের জন্য কি 100 টাকা একটা স্টুডেন্টকে ধার্য করতে হবে। সেখানে একবার ভাবুন যে একটা কোশ্চেনের জন্য 100 টাকা, তাহলে 5টা কোশ্চেন যদি দ্বন্দ্ব রাখা যায় তাহলে কত হলো? তাহলে 500 টাকা। তাহলে একজন স্টুডেন্ট যদি 500 টাকা মাথা পিছু তারা দেয়, তাহলে সেক্ষেত্রে মনে করো 5 লাখ প্লাস, অর্থাৎ 6 লাখের কাছাকাছি স্টুডেন্ট আছে। তাহলে সেক্ষেত্রে ভাবো একবার, তাহলে কত টাকা নিতে হবে? অর্থাৎ মনে করো এখানে 2 লক্ষ, যদি 2 লক্ষ এখানে পরীক্ষার্থী তারা যদি এখানে প্রশ্ন চ্যালেঞ্জ করে 5টা করে কোশ্চেন, তাহলে 500 টাকা করে লাগছে। তাহলে সেক্ষেত্রে এখানে কী বোঝা যাচ্ছে? এখানে 10 কোটি টাকার খেলা হয়ে যাচ্ছে। এটা কি একটা স্ক্যাম নয়? এটা কি একটা দুর্নীতি নয়? তাহলে যাই হোক, আপনারা আপনাদের মতো করে করুন, কিন্তু এই সমস্ত কোশ্চেনে দ্বন্দ্ব রেখে এইভাবে ছেলেখেলা করবেন না। যেখানে সাবিন্দ্র সিং নিজে বলছে যে কোন কোন উত্তর হওয়া দরকার, সেখানে কি ওরা জানে না? ভুলভাল উত্তর দিয়ে এইভাবে বসে থাকলো, তাই না? অবশ্যই জানা দরকার। যাই হোক, আমরা জলবায়ু সম্পর্কে যেহেতু পড়ছি, তাই না, আমরা ম্যাপ সম্পর্কে পড়ছি, আর জিওগ্রাফির এই সমস্ত বিষয় যেহেতু এই রিসেন্ট এই ঘটনা ঘটে গেল, যার জন্য আমাদেরকে এখন পড়তে হবে। যেহেতু সামনে যে গ্রুপ ডি গ্রুপ সি যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাও কিন্তু এই ধরনের কোশ্চেন রেখে দ্বন্দ্ব হবে। এই ধরনের প্রশ্ন চলে আসবে যে কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতবর্ষের প্রতি কোন রেখা গেছে, কী রেখা গেছে? কর্কটক্রান্তি রেখা গেছে, তাই না? কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের নিরক্ষরেখা উত্তর করতে হবে। না, নিরক্ষরেখা তো নেবে না উত্তরটা, না, পরবর্তী ক্ষেত্রে ঝামেলা হবে, অশান্তি হবে, দ্বন্দ্ব হবে, চ্যালেঞ্জ হবে, তারপরে কোটি টাকা এরকম পেয়ে যাবে। তোমাদের এই মুহূর্তে এক প্রকার সাধারণত একটা বার্তা তো অবশ্যই তোলা দরকার, বার্তা একটা অবশ্যই দেওয়া দরকার, যে যদি পরবর্তী ক্ষেত্রে এই চ্যালেঞ্জ করার পরে সেই উত্তর যদি এই স্টুডেন্টদের উত্তর সঠিক হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে টাকাটা নেওয়া হয়েছে সেই টাকাটা অবশ্যই রিফান্ড করা অবশ্যই এই পর্ষদের দরকার। যাই হোক, আমরা ছোটোখাটো মানুষ, গ্রামের প্রত্যন্ত গ্রামের একজন ছোটোখাটো শিক্ষক ছেলেমেয়েদের যতটা পারি তাদের পাশে থাকার প্রচেষ্টা করি, আরও সামনে যে সমস্ত পরীক্ষা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, তাই না? অর্থাৎ যদি কোনো অপরাধ অন্যায় করে থাকি কথা বলে, তাহলে ক্ষমা করবেন। দেখো, আমরা কি মৌসুমী জলবায়ু সম্পর্কে এই মুহূর্তে আলোচনা করছি। দেখো, মৌসুমী জলবায়ু পড়ার আগে আমাদেরকে এই মুহূর্তে 3টে লাইন রেখা সম্পর্কে প্রথমত তোমাদেরকে জানতে হবে। দেখো, অ্যাকচুয়ালি আমাদের পৃথিবীকে অ্যাকচুয়ালি এই যে 0 ডিগ্রি লাইন রেখা, অর্থাৎ 0 ডিগ্রি রেখা, তাই না, এটাকে কি আমাদের পৃথিবীকে 2টো ভাগে বিভক্ত করে দিয়েছে, তাই না? একটা উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, অর্থাৎ এটা ইকুয়েটর লাইন, তোমরা বুঝতেই পারছো। অর্থাৎ সেই সূত্রে আমাদের ভারতবর্ষ কি না উত্তর গোলার্ধের অন্তর্গত। দেখো, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, তাহলে ভারতবর্ষের উত্তর গোলার্ধের অন্তর্গত, তাই না? অর্থাৎ এটা দক্ষিণ গোলার্ধ। আমাদের ভারতবর্ষের প্রতি কোন রেখা আছে? না কর্কটক্রান্তি রেখা গেছে। দেখো, আমাদের ভারতবর্ষ যে কর্কটক্রান্তি রেখা গেছে, সেই সমস্ত কর্কটক্রান্তি রেখাটা আমাদের একটা সময় পরীক্ষায় দিয়ে দেয় যে কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে। দেখো, আমাদের ভারতবর্ষে টোটাল 8টা রাজ্যের ওপর দিয়ে গেছে। কোন কোন রাজ্যে গিয়েছে? দেখো, এটা হচ্ছে রাজস্থান, তাই না? এই হচ্ছে রাজস্থান, এই হচ্ছে গুজরাট, এই হচ্ছে রাজস্থান, এই হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম, তাই না? অর্থাৎ এই টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে চলে গেছে। অর্থাৎ কী বললাম কি না, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা, মিজোরাম।